বিনির্মাণের জন্য কাজ করে যাবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই প্রতিশ্রুতি দিতে এসেছি যে সেই লড়াইয়ে, সেই অগ্রযাত্রায় আপনারা সবসময় আমাদেরকে সাথে পাবেন, যেরকমটা আপনাদেরকে আমরা সাথে পেয়েছিলাম জুলাই গণ অভ্যুত্থানের সময়টাতে। আমি গণ অভ্যুত্থানে সকল শহীদদেরকে, সকল আহতদেরকে স্মরণ করছি, বিশেষভাবে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে, বিশ্ববিদ্যালয় থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন পর্যায়ে যারা শিক্ষক আমাদের সাথে রাজপথে নেমেছিলেন, আমাদেরকে সাহস জুগিয়েছিলেন এবং নিজেরা গুলির সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন। এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে বারবার ঘটে না। আমরা ৭১-এর সময়ে বা তার পূর্ববর্তী সময়ে যে স্বাধীনতা আন্দোলন, স্বায়ত্তশাসনের আন্দোলন পাকিস্তান আমলে, তখন আমরা এই ধরনের ঘটনা, এই ধরনের ইতিহাস শুনতে পেয়েছি। শিক্ষক এসে গুলির সামনে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়েও দেখেছি, যখন 15ই জুলাই, 16ই জুলাই, 17 জুলাই, তখনও দেখেছি কিছু কিছু শিক্ষক আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের মিছিলের সামনের সারিতে তারা থেকেছে, গুলি যাতে তাদের গায়ে আগে লাগে। আমরা দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নেমেছে, মাদ্রাসার শিক্ষকেরা নেমেছে, স্কুল, কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, সকল পর্যায়ে শিক্ষকেরা রাজপথে নেমেছেন। শিক্ষকদের একটা অংশ দীর্ঘদিন ধরে, গত 16 বছর ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিলেন। তাদেরকেও আমরা অভিবাদন জানাই, কৃতজ্ঞতা জানাই। গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং এই ইউটিএফ প্রতিষ্ঠার সাথেও যারা জড়িত বা যারা এখানে আছেন, তাদের প্রায় ম্যাক্সিমামই গত 16 বছর ধরেই তারা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত এই ফ্যাসিবাদের, বিগত যে ফ্যাসিবাদী সরকার ছিল তার দ্বারা। এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা, গত 16 বছরে আমাদের সকল প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে, দুর্বৃত্তায়ন হয়েছে, দলীয়করণ হয়েছে। সেখানে মেধার কোনো সুযোগ, মেধা বিকাশের কোনো সুযোগ ছিল না। সেটা যেমন ছাত্র হিসেবে আমরা অভিজ্ঞতা পেয়েছি, শিক্ষকদেরও সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সিরাজুল ইসলাম স্যার যেমনটা বললেন যে দলীয় পরিচয়ের ভিত্তিতেই সেখানে তার প্রমোশন হবে কিনা, প্রফেসর হবেন কিনা, প্রক্টর হবেন কিনা, প্রভোস্ট হবেন কিনা, এই সম্পূর্ণ বিষয়গুলা নির্ভর করত। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই গোড়াতেই দেখেছি এই সমস্যাগুলা। আমাদের একজন ভিসি ছিলেন, তিনি তার আত্মীয় স্বজনকে প্রবেশ করানোর জন্য বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার জন্য নতুন নতুন ডিপার্টমেন্ট খুলেছিলেন। তো গত 16 বছর যদি এই ইতিহাস বলতে চাই, এই গল্প আসলে শেষ হবে না। আমাদের শিক্ষকেরা আমাদের থেকে আরো ভালো বলতে পারবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা একটা লড়াইয়ের মধ্য দিয়ে একটা সম্ভাবনার জায়গা আজকে এসে পৌঁছেছি। এখন আমাদের চেষ্টা হবে যে এই সফলতাটাকে, এই সময়টাকে ধারণ করে রাখা, টিকিয়ে রাখা, যাতে ভবিষ্যতে এইরকম দলীয়করণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আর না হয়। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি ব্যক্তিগতভাবে যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে প্রবেশ করলেও খুব অল্প সময়েই হতাশ হয়েছি এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ব্যবস্থা দেখে, তার রাজনৈতিক ব্যবস্থা দেখে। এবং আমরা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বলতে বাইরে থেকে যেটা বুঝতাম, যে স্বপ্ন নিয়ে, যে উদ্যম নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম অ্যাডমিনিস্ট্রেশন, সেটা সম্পূর্ণই হতাশ হয়েছি। প্রথম বর্ষ থেকেই মনে হয়েছে যে পড়াশোনা ছেড়ে দেই, বিশ্ববিদ্যালয় আসলে আমাদেরকে কিছু দিতে পারবে না, কিছু শিখাতে পারবে না। এই বিশ্ববিদ্যালয় কেবল শুধু দাস তৈরির একটা কারখানায় পরিণত হয়েছে, যেখানে আসলে প্রশ্ন করা যায় না, সবসময় অনুগত থাকতে হবে, একটা চিন্তাকে, একটা রাজনীতিকেই মেনে নিতে হবে। ফলে আমরা বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের অ্যাক্টিভিজম করেছি, রাজনৈতিক কার্যক্রম করেছি। এবং আপনারা অনেকে জানেন আমরা এই আন্দোলনের আগের কয়েকটা বছর পাঠচক্রের সাথেও জড়িত ছিলাম। কারণ আমাদের কাছে মনে হয়েছে এই বিশ্ববিদ্যালয় যা আমাদেরকে শিখাচ্ছে, এই চিন্তা যদি আমরা ধারণ করি, লালন করি, নিজেদের মধ্যে আত্মস্থ করি, তাহলে মানুষ হিসেবে, একজন স্বাধীন মানুষ হিসেবে, মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমরা দাঁড়াতে পারবো না।
ফলে আমাদের একটা কৌশল ছিল যে বিশ্ববিদ্যালয়ের মধ্যেও বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে, আমাদের একটা অদৃশ্য বিশ্ববিদ্যালয় আমাদেরকে গড়ে তুলতে হবে, যে বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে আমাদের নিজস্ব স্কুলিং এবং আমরা যেই ধরনের রাষ্ট্র চাই, স্বাধীন নাগরিক, মাধ্যমিক মর্যাদা এবং দায়-দরদের সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সেটার জন্য আমাদের নিজস্ব আমাদের সহযোদ্ধা তৈরি করতে হবে। আমরা এই প্রক্রিয়াতেই ছিলাম এবং কখনো প্রকাশ্য, কখনো আধা গোপন, কখনো গোপন ভাবে আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করা লাগছে বিশ্ববিদ্যালয়ে, কারণ সেই স্বাধীন পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে ছিল না যে আপনি কি নিয়ে কথা বলবেন, আপনি এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে তার যেই পিছনে রাজনৈতিক ইতিহাস, বুদ্ধিবৃত্তিক ইতিহাস, সেইগুলো নিয়ে পর্যালোচনা করার কোনো সুযোগ ছিল না বিধায় আমাদেরকে এই প্রক্রিয়ায় এগোতে হয়েছে। আমাদের প্রত্যাশা থাকবে ভবিষ্যতে আমরা সবকিছু আলোচনা আমরা প্রকাশ্যে করতে পারবো। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ফলে আমরা মনে করি, আমরা বারবারই বলে এসেছি 5 আগস্টের পর থেকে, যে আমাদের এই যে লড়াইটা, এই যাত্রাটা শেষ হয়ে যায়নি, বরং 5 আগস্টের মধ্য দিয়ে এটা আমরা একটা সম্ভাবনার জায়গায় পৌঁছেছি যে ফ্যাসিবাদী কাঠামোকে বিলোপ করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কারণ ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে রয়ে গিয়েছে। আমরা অনেকেই বলেছেন যে শিক্ষা কমিশনের কথা বলেছেন, শিক্ষা কমিশন হয়নি, কিন্তু অন্য যে কমিশনগুলো হয়েছে, স্বাস্থ্য কমিশন, শ্রম কমিশন, সেগুলো নিয়ে কোনো আলোচনা নেই। মাত্র 6টি কমিশন, যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত, যেগুলোর সাথে মূলত রাজনৈতিক দলগুলো সম্পর্কিত, ক্ষমতা সম্পর্কিত, সেগুলো নিয়েই সবার আগ্রহ, রাজনৈতিক দলগুলোর আগ্রহ। এই আলোচনাকে আমরা এর বাইরেই আনতে পারিনি। সেই আলোচনাতেও ঐক্যমতে আসলে পৌঁছানো যাচ্ছে না। ঐক্যমত প্রক্রিয়া শেষ হওয়ার পরও এখন একটা আমরা সমাধানের দিকে যেতে পারছি না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। ফলে এই লড়াইটা আমাদেরকে থামানো যাবে না, কারো উপর ভরসাও করা যাবে না, নিজেদেরকেই লড়াইটা লড়তে হবে। আমরা যেমন রাজনৈতিক ফ্যাসিবাদ দূর করতে পেরেছি বা পরাজিত করতে পেরেছি 5 আগস্টের মধ্য দিয়ে, এখন আমরা রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ায় ঢুকেছি। কিন্তু ব্যক্তি এবং সমাজের পরিবর্তন ছাড়া আপনি রাষ্ট্রের ফ্যাসিবাদ দূর করতে পারবেন না, বা দূর করলেও সেটা টিকিয়ে রাখতে পারবেন না। ব্যক্তির চিন্তার যেমন পরিবর্তন প্রয়োজন, আমাদের রাজনৈতিক ফ্যাসিবাদের পাশাপাশি যেমন সাংস্কৃতিক ফ্যাসিবাদ আমাদের চেপে বসেছিল, একইভাবে সামাজিক ফ্যাসিবাদ এবং ব্যক্তির চিন্তার ভিতরে যে ফ্যাসিবাদ রয়ে গিয়েছে, সেটার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ববিদ্যালয়, গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা, আমাদের সাংস্কৃতিক চর্চা। এবং এই লড়াইটা, এই কার্যক্রমটা হচ্ছে দীর্ঘমেয়াদী। আমরা ভাঙার কাজটা করেছি, আমরা গড়ার কাজটা কিন্তু করতে পারিনি। এখন আমাদের এই গড়ার কাজ, এই গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে শিক্ষকদেরকে, সমাজকর্মীদেরকে, সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরকে, যারা চিন্তা ভাবনা করেন, বুদ্ধিভিত্তিক কাজের সাথে যুক্ত আছেন, তাদেরকেই এই দায়িত্বটা নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় সামনে থাকবো, সেই রাজনৈতিক লড়াই আমরা চালিয়ে যাব। আমরা ভাঙতে পারবো খুব সহজেই, কিন্তু গড়ার কাজের জন্য কিন্তু আপনাদেরকেই এগিয়ে আসতে হবে, আপনাদেরকেই আমাদের প্রয়োজন। ফলে ব্যক্তির মানবিক মর্যাদা পুনরুদ্ধার এবং আমাদের সমাজ সংস্কৃতিতে সকল ধরনের যে কোনো চেতনার নামেই, যে কোনো আদর্শের নামে যে নানা ধরনের ফ্যাসিবাদ রয়েছে, ফ্যাসিবাদী প্রবণতা রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরেও একটা ফ্যাসিবাদী কাঠামো রয়েছে, সেই সকল কিছুকে সংস্কার করে, পুনর্গঠন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ মেরিট বেসড একটা এডুকেশন সিস্টেম, নলেজ সিস্টেম আমাদেরকে গড়ে তুলতে হবে। এটাই কিন্তু আমাদের দাবি ছিল। আমরা মেধাভিত্তিক বাংলাদেশ করতে চেয়েছিলাম, যাতে একজন ছাত্র, একজন শিক্ষক তার মেধার মূল্যায়নটা পায়। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের এই গণ অভ্যুত্থানের একটা প্রেক্ষাপট ছিল অর্থনৈতিক সংকট, বিশেষত যা সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছিল তরুণরা চাকরি পাচ্ছিল না। আমাদের সামনে 2টা অপশন ছিল, একটা সরকারি চাকরিতে যেতে হবে অথবা বিদেশ চলে যেতে হবে। আর কোনো স্বপ্নই আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমাদের যারা বন্ধু বান্ধব, আমরা কেউ এটা দেখতে পারতাম না। এবং এই 2টার মধ্য দিয়ে মানুষ, আমরা তরুণরা কিছুটা দেখতে পারতো, সে তার
সামাজিক একটা উন্নয়ন ঘটাতে পারবে, ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারবে। কিন্তু এই সরকারি চাকরিতেও পরে যখন কোটার বড় একটা অবস্টাকেল হয়ে দাঁড়ালো, বাধা হয়ে দাঁড়ালো, ফলে এই যে অর্থনৈতিক সংকট এবং কর্মসংস্থান, এখন অনেক রাজনৈতিক দল, নির্বাচন আসতেছে, অনেক ধরনের ইস্তিহার, এত কোটি চাকরি হয়ে যাবে, এত কোটি চাকরি দিবে, তরুণরা কেউ আর বেকার থাকবে না। কিন্তু এই কথাগুলো যখন আমরা বলি, আমরা যাতে আসলে মিন করে বলি, আমরা কোন প্রক্রিয়ায় এই কর্মসংস্থান তৈরি করব, কোন প্রক্রিয়ায় তরুণদেরকে আমরা ক্ষমতায়িত করব, এটার কিন্তু কোনো প্রস্তাবনা কেউই হাজির করতে পারছে না। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের 24 দফায় শিক্ষা ইস্তেহার দিয়েছি, অর্থনৈতিক ইস্তেহার দিয়েছি, আমরা সেখানে কিছুটা বলার চেষ্টা করেছি। আমরা আমাদের নির্বাচনী ইস্তেহারও সেটি বলার চেষ্টা করব। তরুণদের এই কর্মসংস্থানের জন্য আমরা কেবল বিনিয়োগ তো অবশ্যই লাগবে, উদ্যোক্তা, চাকরি সবকিছুই লাগবে, কিন্তু যদি গোড়াতে আমরা সংকট, মৌলিকভাবে আমরা সংকট নিরসন করতে চাই, তাহলে আমাদেরকে হাত দিতে হবে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া একটা দক্ষতা নির্ভর, একটা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আমরা যদি গড়ে তুলতে না পারি, বাস্তবতার সাথে না মিলিয়ে, তাহলে আমরা এই চাকরির সংকট অথবা উদ্যোক্তা তৈরির যে প্রকল্প, এটা আমরা আসলে নিতে পারবো না। এটা তৈরি হইতে হবে বিশ্ববিদ্যালয় থেকে, এবং যেটা সামাজিক ফ্যাসিবাদ, সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করার জন্য যে নৈতিক এবং মূল্যবোধের জাগরণ, সেইটা শুরু করতে হবে প্রাথমিক থেকে। মানুষকে গড়ে তুলতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে এসে তারা উচ্চশিক্ষা পাবে এবং এক ধরনের কর্মমুখী শিক্ষা পাবে এবং তারপরে সমাজে বেরিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র হিসেবে প্রবেশ করে কিন্তু সে নাগরিক হিসেবে বের হয়, এটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, তার রাষ্ট্র প্রকল্প। সে রাষ্ট্রের জন্য নাগরিক গড়ে তোলে, সেখানে সে যে সে ট্রেনিংটা পায়, সে যে মূল্যবোধটা শিখে এবং সে যে কাজ করার সক্ষমতা শিখে, সেটাই সে সারা জীবন ধরে প্র্যাকটিস করে এবং সমাজে সেটার প্রভাব সব জায়গায় থাকে। ফলে বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের কথা, আমরা 5ই আগস্টের পরে নানান চ্যালেঞ্জের কারণে, নানান বাস্তবতার কারণে আমরা এই গুরুত্ব দিতে পারিনি। গণ অভ্যুত্থানে আমাদের যে শিক্ষক সমাজ ভূমিকা পালন করেছে, আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারিনি। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো এরকম কোনো স্বপ্ন আসলে দেখাতে ব্যর্থ হয়েছি। কিন্তু সরকার ব্যর্থ হলেও আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের সক্ষমতা থেকে আমরা সেই জায়গাটায় কাজ করতে চাই। ফলে ইউটিএফ এবং যারা আছেন আমাদের সমাজের শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ, আপনাদের কাছে আমাদের এই প্রত্যাশা থাকবে, আমরা একসাথে কাজ করলে আমাদের এই স্বপ্নগুলো বাস্তবায়িত হওয়া সম্ভব। বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে পরিবর্তনের জন্য, এবং পরিবর্তন ছাড়া আসলে এই অভ্যুত্থান, নির্বাচন, ঐক্যমত্য কমিশন কোনো কিছুই, আসলে সবকিছুই ব্যর্থ। যদি সে রিয়েল চেঞ্জটা দেখতে না পায় এবং এই পরিবর্তনের, এই অভ্যুত্থানের সুফলের ভাগিদার যাতে প্রত্যেকটা ব্যক্তি যদি না হয়, সুফলের ভাগিদার যদি কিছু রাজনৈতিক দল হয়, কিছু বিশেষ ব্যক্তি হয়, মুষ্টিমেয় কিছু মানুষ হয়, তাহলে কিন্তু এটা আসলে কোনো পরিবর্তন হলো না এবং জনগণ আবারও রাস্তায় নামবে, তরুণেরা আবারও রাস্তায় নামবে। ফলে আমরা সেই লড়াইটা চালিয়ে যেতে চাই। আরেকটি বিষয় আমি বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমরা যদি আরো গোড়াতে হাত দিতে চাই, আমাদের ইতিহাসের পিছনের দিকে আমাদেরকে স্টাডি করতে হবে। একটা কোন সময়ের মধ্যে দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছিল। আমরা জানি ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন দেশে এরকম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল গুরুত্বপূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম একটি রাজনৈতিক উদ্দেশ্যকে নিয়ে সামনে প্রতিষ্ঠা হয়েছিল, যেটা আমরা বঙ্গভঙ্গ মেনে নেওয়ার ফলে এখানকার, আমরা যখন বঙ্গভঙ্গ রদ হয়ে গেল, তারপরে এই পূর্ব বাংলার মুসলমানদেরকে বিশ্ববিদ্যালয় দিয়ে বোঝানো হলো যে আপনাদেরকে আমরা একটা বিশ্ববিদ্যালয় দিব, এবং এই বিশ্ববিদ্যালয় দেওয়ার বিরোধিতা করেছে কলকাতা থেকে শুরু করে উচ্চ বর্ণের হিন্দু যারা রয়েছে, যারা পূর্ব বাংলার মুসলমান এবং দলিত হিন্দু, নিম্নবর্ণের হিন্দু, তারা অগ্রসর হোক তারা চায়নি, তারা সকলেই বিরোধিতা করেছে।
ফলে এই পূর্ববঙ্গকে এগিয়ে নিয়ে যেতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এরকম ভারতে অনেক বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয় বিভিন্ন দেশে এরকম একটা রাজনৈতিক প্রকল্প নিয়ে তৈরি হয়। বিশ্ববিদ্যালয় যেমন রাষ্ট্রকে দেয়, রাষ্ট্রের বৈধতা উৎপাদন করে, একইভাবে রাষ্ট্রকেও বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবতে হয়, ভীষণ থাকতে হয়। যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে তার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল থেকে স্বাধীনতা পর্যন্ত। এরপরে যারা সরকার পরিচালনা করেছে বা রাষ্ট্র পরিচালনা করেছে, আমাদের আসলে বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে কোনো বিশেষ ভাবনা বা ভীষণ ছিল বলে আমার কাছে মনে হয়নি যে একটা বিশ্ববিদ্যালয় থেকে আমি আসলে কি তৈরি করতে চাচ্ছি, কি দিবে এই জাতিকে। ফলে সেই রকম ভীষণ নিয়ে আমাদেরকে বিশ্ববিদ্যালয়গুলোকে আবার গড়ে তুলতে হবে বা পুনর্গঠন করতে হবে, এবং একটা কলোনিয়াল সিস্টেমের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছে। শুধু বিশ্ববিদ্যালয় না, আমাদের তাবৎ রাষ্ট্র, আমাদের আইন, সব প্রতিষ্ঠানই আমাদের সেই একটা উপনিবেশিত সমাজের মধ্য দিয়েই এটা প্রতিষ্ঠা হয়েছে। আমাদের এর আগে যে আমাদের এডুকেশন সিস্টেম ছিল, আমাদের যে, তার সাথে কিন্তু আমাদের একটা বিচ্ছেদ ঘটেছে। ফলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এই কারণে সমাজ এবং সংস্কৃতির সম্পর্ক খুবই কম। আমরা যদি সামনের দিকে আগাতে চাই, আমাদের সমাজ পুনর্গঠনের, বিশ্ববিদ্যালয়কে শুধু কেবল রাষ্ট্রের জায়গায় না দেখে আমরা যদি সমাজ ও সংস্কৃতির জায়গায় ভাবি, আমাদেরকে সেই ঐতিহাসিক জায়গাগুলোকে যেতে হবে এবং কিভাবে আমরা আমাদের ট্রেডিশনের সাথে, আমাদের সমাজ সংস্কৃতির সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক করতে পারবো, সেই ভাবনা করা উচিত। একটা কথা বলা হয়ে থাকে যে আপনি একটা সমাজ কখন কলোনাইজড হয়, কখন পরাধীন হয়ে যায়, কখন উপনিবেশিত হয়। স্বাভাবিকভাবে ভাবি যখন বহির কোনো শক্তি আক্রমণ করে, আপনার থেকে কোনো উন্নত প্রযুক্তি, অস্ত্রশস্ত্র অথবা জ্ঞান, এই ধরনের একটা সমাজ যখন আপনাকে আক্রমণ করে, তখন আপনি কলোনাইজড হয়ে যান তাদের দ্বারা। এটা স্বাভাবিক দৃষ্টিতে মনে হলেও আসলে আপনি কলোনাইজড হন এক্সটার্নাল ফোর্সের দ্বারা না, বরং আপনি আগেই ইন্টারনালি কলোনাইজড হয়ে যান। একটা সমাজ কলোনাইজড তখন হয় যখন সে আগে থেকেই একটা পরাধীন হওয়ার জন্য, উপনিবেশিত হওয়ার জন্য তার সমাজে অনেকগুলো উপাদান থাকে, এবং সমাজে তখন কোনো ধরনের আইডিয়ার বিকাশ হয় না, স্পিরিট তৈরি হয় না, সাংস্কৃতিক কোনো বিকাশ হয় না, জ্ঞানগত কোনো বিকাশ হয় না। ওই সমাজটা তখন অলরেডি পরাধীন। এক্সটার্নাল ফোর্স, যে কোনো ফোর্স এসে সেটাকে দখল করতে পারে। তো কেবল বলে আমরা আগ্রাসন বিরোধী যে রাজনীতির কথা বলি, বৈদেশিক আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াইয়ের কথা বলি, সেটার জন্য আমাদেরকেও শুধু বিরোধিতা করলে হবে না, আমাদেরকে নিজস্ব জ্ঞান ভিত্তি তৈরি করতে হবে। আমাদের সমাজের ভিতরেই আমাদের ইতিহাস, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতির আলোকে আমাদের জ্ঞান সৃষ্টি করতে হবে, আমাদের মানুষ তৈরি করতে হবে। একটা বিপ্লবের পরে প্রত্যাশা থাকে নতুন মানুষ তৈরি হবে, নতুন সমাজ তৈরি হবে। ফলে আমরা সেই আলোকে যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে ঘুরতে পারি, আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ বিহার ছিল। পুরো পৃথিবীর মানুষ একসময়, পুরো এই সাউথ এশিয়ার মানুষ এই বাংলা, এই বেঙ্গলে পড়াশোনা করতে আসতো। এখানে বুদ্ধিস্ট বিহার ছিল, এখানে ইসলাম আসার পরে এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। ফলে আমাদের সেই ইতিহাস কিন্তু আছে। আমরা অবশ্যই আধুনিকতার সাথে সংযুক্ত হব, আমরা ইউরোপ আমেরিকা যাব, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে আমাদের নিজেদের সমাজকে আমরা কিভাবে গড়তে পারবো। আমরা যদি পরের দিকে তাকিয়ে থাকি, আমরা কখনোই স্বাধীন হতে পারবো না। আমরা অন্যকে অনুকরণ করে আমরা নিজেরা স্বাধীন হতে পারবো না। এবং আমাদের সমাজে যত ধরনের উপাদান আছে, যারা আমাদেরকে উপনিবেশিত করে, আমাদেরকে পরাধীন করার জন্য প্রস্তুত করে থাকে, সেই উপাদানগুলোকে দূর করতে হবে। এবং তার প্রধানতম জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়। সেটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আমরা প্রত্যাশা করব আমাদের এই যে দীর্ঘমেয়াদী প্রকল্প, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সেইটার জন্য ইউটিএফ, ইউনিভার্সিটি টিচার্স ফোরাম কাজ করবে। জাতীয় নাগরিক পার্টি সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত শিক্ষকদের সাথে তাদের অধিকার আদায়ের পাশে জাতীয় নাগরিক পার্টি থাকবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের শিক্ষা সেলের পক্ষ থেকে যত ধরনের
শিক্ষকদের ন্যায্য আন্দোলন হচ্ছে, আমরা সেগুলোকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছি, আমরা পাশে দাঁড়াচ্ছি। আমরা মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব। বিশ্ববিদ্যালয় গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ছাত্র শিক্ষকের যেই মেলবন্ধন তৈরি হয়েছে, যেই ঐক্য তৈরি হয়েছে, সেটাকে আমরা অটুট রাখতে চাই, অটুট রেখে সামনের দিকে আগাতে চাই। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, তরুণরা যাতে সামনের দিকে এগোতে পারে, তরুণদেরকে যাতে আমরা ক্ষমতায়িত করতে পারি, সামনের নেতৃত্বে নিয়ে আসতে পারি। এই প্রজন্ম যে স্বপ্ন দেখেছে, সেই প্রজন্মকে যাতে আমরা ক্ষমতায়িত করতে পারি। এবং আমরা মনে করি যে আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা, তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টে সংস্কার পরিষদ হবে, নতুন সংবিধানের জন্য কাজ করা হবে। ফলে যারা শিক্ষকেরা রয়েছেন অবশ্যই তাদের সেখানে অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব। এবং আমরা চাই যে আগামীর যে সংসদ এবং সংস্কার পরিষদ সভা হবে, সেখানে তরুণরা, শিক্ষক, আলেম, নারী, সংখ্যালঘু এবং নানান সমাজের পেশাজীবী যারা রয়েছে, তারা সকলে মিলে আমরা যে জুলাই সনদের পথে রয়েছি সেটা বাস্তবায়িত হবে। এবং তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি দেওয়া গণভোট, এবং আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে। এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব এবং ইনশাআল্লাহ আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং ইউটিউব এর আবারও আমি উত্তরোত্তর সফলতা কামনা করি, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলবে। ছাত্র শিক্ষকদের যে অধিকার, সেই অধিকার, ন্যায্য অধিকারের পালনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। আসসালামু আলাইকুম।